নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই যে অ্যাডটি আপনারা এই মুহূর্তে দেখলেন মাই সোলমেট অ্যাপ, আপনাদের সকলের পছন্দের অ্যাপ এবং পছন্দের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা এবার থেকে ইউটিউবেও দেখতে পাবেন। আপনাদের হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকেই আপনারা এই মুহূর্তের সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান লাইভ স্ট্রিম তো দেখতে পাবেন, তার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি ভিডিও আকারেও পোস্ট করা হবে, সেটিও আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তা সবার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবার আমরা আসি সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে। আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা হবে সেটা দাদা বলবেন, কিন্তু আমার যেটা বলার, যেটা একটু আগে দাদার সঙ্গে কথা হচ্ছিল যে আমরা আজকে কি বিষয়ে আলোচনা করব, দাদা বললেন আজকে আমরা মানুষের সাথে কথা বলবো। ফলে আপনাদের ফোন করতে হবে, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা ফোন করুন, সমস্যার সমাধান নিন। আজকের অনুষ্ঠানের পুরো এপিসোডটাই শুধুই আপনাদের জন্য। আপনারা ফোন করুন, কথা বলুন এবং অনুষ্ঠানটি অবশ্যই যার তার সঙ্গে একবার আমরা শুরুতেই কথা বলে নিই। জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক দিগাশ্বর, অনেক স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। মানুষের সাথেই তো কথা বলতে হবে, ভোটের বাজার বৃষ্টি। একমাত্র মানুষ কিছু কথা বলতে পারে ভোটের সময়, তাতেও পুরো মন খুলে প্রাণ খুলে আমার রাজ্যে কথা বলা যায় না, তথাপি দুটো চারটে বাক্য বিনিময় অন্তত করতে পারে তারা, তাই না? ভোটের সময় একমাত্র মানুষ আশীর্বাদ করে, নেতারা হাত জড়ো করেন, আর বাদবাকি 5 বছরের জন্য কেসটা উল্টো হয়ে যায়। তখন মানুষ হাত পাতে, নেতারা সবাই ভগবান হয়ে এমন আশীষ দেন যেন তারাই সব দিচ্ছেন। যাই হোক, সেই জন্য মানুষের সাথে কথা বলাই ভালো, ভোটের বাজার তো। আপনারা ফোন করুন, আপনাদের সাথে কথা বলি। কিন্তু বৃষ্টি ওই কী বিষয় হবে যেটা দাদা ভাববেন, আমি ভাবছিলাম সত্যি এমন একটা বিষয় ভাবনা তো করে আসিনি কিছু, তো জ্যোতিষীয় একটা বিষয় নিয়েই আলোচনা করি। একদম নিখাদ সনাতনী জ্যোতিষ বলা যায় আর কি, জ্যোতিষশাস্ত্র বিষয়ক। যুদ্ধ, প্রাকৃতিক ঝঞ্ঝা, তার সঙ্গে জ্যোতিষের পরিপ্রেক্ষিতে বলা না, একদম জ্যোতিষের যে স্ট্রাকচার সেই অনুযায়ী। তা বৃষ্টির কথা শুনতে শুনতে আমার মনে হলো যে আমরা তো সাধারণভাবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মূলত যে কর্মটা করি তাতে বিভিন্ন পদ্ধতি আছে, অর্থাৎ বিভিন্ন মহর্ষিদের বলে দেওয়া, দেখিয়ে দেওয়া পদ্ধতি আছে। তা মূলত যেটা ধরে ম্যাক্সিমাম জ্যোতিষশাস্ত্রী কাজ করেন, যেটা বেস বলা যায়, তা সেটা আমিও করি। সেটা হচ্ছে মহর্ষি পরাশর বর্ণিত যে পদ্ধতি, যে নিয়মাবলী, সেই পরিপ্রেক্ষিতে জ্যোতিষশাস্ত্রকে আমরা সাধারণভাবে বর্তমান যুগে বিশ্লেষণের চেষ্টা করি। তা মহর্ষি পরাশর বর্ণিত যেহেতু পদ্ধতি ধরে আমরা চলি, যার ফলে জ্যোতিষশাস্ত্র যারা জানেন, ভালোবাসেন, তারা তো অবশ্যই জানেন যে মহর্ষি পরাশর বলে গেছে যে বর্তমান সময় সাপেক্ষে সর্বাপেক্ষা ফলপ্রসূ যেটা দশা, সেটা হচ্ছে বিংশোত্তরী দশা। এটা নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু যদি বিংশোত্তরী দশাটা কেন বর্তমান যুগ সাপেক্ষে ফলপ্রসূ, সেটাকে যদি একটু তার দার্শনিক ভঙ্গিমাটা যদি আমি একবার ভেবে দেখি, ভেবে দেখার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা অনেকটা আপনার আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন বিংশোত্তরী দশা। বিংশোত্তরী দশা কিভাবে হয় আশা করি নিশ্চয়ই আপনারা জানেন যে যে কোনো দিনে, যে কোনো সময়ে, পার্টিকুলার ওই দিনের যে কোনো সময়ে কোনো একটি স্থানে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করেন, সেই স্থান, সেই দিন টোটালটা এবং সেই সময়টাকে নিয়ে আমরা অঙ্ককোষে জ্যোতিষশাস্ত্রের এই জন্মছকটা বার করি। এবং এই জন্মছকটা বার করতে গিয়ে যেটা আমরা পাই যে ওই দিন, ওই সময়, ওই স্থানে থেকে আমাদের এই সৌরজগতে যে গ্রহগুলো যে রাশির ঘরে অবস্থান করে, কোনো সবেমাত্র জন্ম নেওয়া কোনো জাতক বা জাতিকার, সেটাই জন্মছক।
অর্থাৎ জন্ম মুহূর্তে আকাশে গ্রহদের অবস্থান আমাদের জন্মছক রূপে আসে। এবার প্রত্যেকটা গ্রহ এক একটা নক্ষত্র ধরে কিন্তু অবস্থান করে, কারণ আমরা জানি 12টা ঘরে যেরকম 9টা গ্রহ ঘুরছে অনবরত, এই 12টা ঘরে ফিক্সড 27খানা নক্ষত্রও কিন্তু একদম ব্যাপ্ত হয়ে আছে। যার ফলে যখন আমাদের নতুন জন্মছক তৈরি হয়, চন্দ্রমা যে নক্ষত্রটা ধরে থাকে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে যে নক্ষত্রটা থাকে, সেটা আমাদের জন্মের প্রথম দশা। সেই নক্ষত্রকে আমরা বলি, কিন্তু নক্ষত্রকেও ডিভাইড করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই, যে 9টা গ্রহের মধ্যে 27টা নক্ষত্রকে মানে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেক গ্রহের আন্ডারে 3টে করে নক্ষত্র হয়। যার ফলে চন্দ্রমা আপনার আমার যে নক্ষত্রে থাকে, সেটাই আপনার আমার জীবনে বিংশোত্তরী দশার প্রথম দশা শুরু করে। অর্থাৎ যদি আমরা প্রথম থেকেই ধরে নিই, কেউ জন্মগ্রহণ করলো, তার মেষ রাশি অশ্বিনী নক্ষত্র। অশ্বিনীটা কার নক্ষত্র? আমরা জানি কেতুদেবের নক্ষত্র। সুতরাং সেই নবজাতক বা জাতিকার দশাটা শুরু হবে কেতুর দশা দিয়ে, তাই না? এবার প্রথম দশাটাই আসে কেতুর, যেহেতু নক্ষত্রে কেতু সবার আগে, তারপরে কেতুর পরে শুক্র, তার পরবর্তী ক্ষেত্রে রবি, তারপরে চন্দ্র, এরকম করে সোয়ান আসতে থাকে, বুধে গিয়ে শেষ হয়। আমরা যদি এই দশাগুলোকে দেখি, দেখুন আমরা জীবদ্দশায় সাধারণভাবে 9টা গ্রহের দশা তো পাই না, খুব বেশি যদি কেউ পান তো 8টা গ্রহের দশা পান, এটা অ্যাট ম্যাক্স। মানে আমাদের যে শ্রদ্ধেয় স্বনামধন্য ডাক্তারবাবু কিছুদিন আগে পরলোক গমন করলেন, ডক্টর মণি ছেত্রী, 106 বছর বয়স হয়েছিল তার। তার জন্ম সময়টা পেলে আমি দেখতাম তিনি কটা দশা পেলেন আর কি 106 বছর বাঁচার জন্য। কারণ 9টা যদি আমরা দশা ধরি, 9টা গ্রহের দশা, তাহলে টোটাল 120 ইয়ার্স হয়। সুতরাং ম্যাক্সিমাম যদি কেউ পায় 8টা গ্রহের দশা পায় অন্তত এই যাবৎকালে। এখন যে 120-র পরেও বেঁচে আছে, অবভিয়াসলি সে 9টা গ্রহ দশা তো ভোগ তার হয়েই গেছে, তারপরেও তিনি বেঁচে আছেন, মানে আবার রিপিটেশন হচ্ছে গ্রহ দশার। জাপানে নাকি এরকম মানুষ আছেন। তা যাই হোক, সেগুলো রিসার্চের বিষয়, জন্ম সময় তার পাওয়া গেলে জানা যেতে পারে। তা আমরা যদি পরপর গ্রহ দশাগুলো দেখি, দেখুন প্রথম জীবনের প্রথমেই আসুক বা পরবর্তী ক্ষেত্রেই আসুক, কেতুর দশা। কেতু সাধারণভাবে আমরা কি বলি, নন মেটেরিয়ালিস্টিক প্ল্যানেট, স্পিরিচুয়ালিস্টিক প্ল্যানেট কেতু। অ্যাকচুয়ালি নন মেটেরিয়ালিস্টিক। স্পিরিচুয়ালিস্টিক মানে এই না, একটা বাচ্চা তো জন্মেই ভগবানের নাম গান করবে না। সুতরাং তার যে বেড়ে ওঠাটা, তার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে একটা স্পিরিচুয়ালিজমের ছোঁয়া থাকবে। সেই মোতাবেক সে ধীরে ধীরে কিন্তু বড় হতে থাকবে। কেতুর দশার পরেই যে দশাটা আসে, সেই দশাটা দেখুন শুক্রের দশা। কেতুর দশা যেহেতু নন মেটেরিয়ালিস্টিক, আমাদের যদি মাঝ বয়সেও এরকম দশা আসে, ইয়ং এজে বা মিডল এজে যদি এরকম দশা আসে, সে কেতুর দশা যথেষ্ট জীবনকে কিন্তু ওলটফের করে দেয়। মানে আপনি যা কর্ম করছিলেন, যেখানে কর্ম করছিলেন, সেই ধরনের সব প্যাটার্ন পরিবর্তন করতে থাকে। কারণ কেতু অ্যাকচুয়ালি আনকনভেনশনাল, যাকে দেখা যায় না, বোঝা যায় না, এরকম একটা ঘটনা কেতু কিন্তু আপনার আমার জীবনে ঘটায়। এবং ঘটানোর ফলে একটা ট্রান্সফরমেশন হয় মানুষের জীবনে। যখনই কোনো কিছু ট্রান্সফরমেশন হয়, সেটা নিতে কিন্তু জার্কিং হয়, যথেষ্ট পরিমাণ জার্কিং হয়। কিন্তু তারপরেই যখনই সেটা আলটিমেট পাখা মেলে, প্রজাপতি হয়ে যায়, সেই লার্ভা থেকে পরপর ট্রান্সফরমেশনের পরে, যেরকম আমরা ছোটোবেলায় পড়েছিলাম প্রাণীবিদ্যায়, যখন আলটিমেট প্রজাপতিটা হয়, তখন দেখতে কি সুন্দর লাগে বলুন। এবং প্রজাপতিটা যখন উড়ে উড়ে ফুলে ফুলে ঢলে ঢলে মধু খেতে থাকে, কত সুন্দর লাগে। কেতু ট্রান্সফর্ম করে,
ওই কেতুর ট্রান্সফরমেশনে আমাদের জীবনের যে বলা যায় যে চার্নিংটা হয়, মন্থনটা হয়, যেটাকে সইতে আমাদের যথেষ্ট শক্তি লাগে এবং আমাদের মন আত্মা শরীরকে যেটা স্টেবল করে, তৈরি করে ইন্টারনালি। যখনই শরীরটা, মনটা, আত্মাটা তৈরি হয়ে গেল, স্টেবিলিটি পেয়ে গেল, কেতুর দশাটা শেষ হলো। আসলো কার দশা? শুক্র। ভোগ বিলাস আনন্দ স্বাচ্ছন্দ্য। কেতু এই ভোগ বিলাস আনন্দ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্যেই অ্যাকচুয়ালি আপনাকে আমাকে ছোট বয়সে কেতুর দশা বা মাঝ বয়সে বা অন্য কোনো বয়সে অ্যাকচুয়ালি এই চার্নিংটার মধ্যে ফেলেছিল, মন্থনটার মধ্যে ফেলেছিল। তার কারণ আপনি আমি কর্ম করি না, যদি ভোগ করার মতো সামগ্রী আপনার আমার অটোমেটিক্যালি জুটতে থাকে, আপনি আমি আলটিমেট ভোগী হয়ে কি হব? রুগী হব, মানসিক রুগী হব, শারীরিক রুগী হব, আত্মিকভাবে তো হবই হব। সেই জন্য কেতু তৈরি করে, তৈরি করে যখন মানুষকে ছাড়ে বলে এবার তুই রেডি, যা ভোগ কর। শুক্রের দশায় গিয়ে আমরা ভোগ করি। এবার শুক্রের দশায় ভোগ করলাম, করছি, কিন্তু ভোগটাকে যদি ধরে রাখতে হয় তার জন্য প্রচুর এনার্জি লাগে। শুক্রের দশা যেই শেষ হয়, মূল এনার্জি কারক রবির দশা আসে। কারণ আমরা ভাবি ভোগ করছি, অ্যাকচুয়ালি তো আমরা ভোগ করি না। যাকেই আমরা ভোগ করছি, এই ক্যামেরাটার দিকে তাকিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, ওই ক্যামেরার লেন্স অ্যাকচুয়ালি আমার চোখের লেন্সকে এত আলোর মধ্যে কিন্তু নেগেটিভলি এফেক্ট করছে। অ্যাকচুয়ালি ক্যামেরার লেন্সটা আমার চোখের লেন্সকে এফেক্ট করে, ক্যামেরার লেন্স আমাকে ভোগ করছে। আমি ভাবছি আমি ক্যামেরাটাকে ভোগ করছি কারণ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হচ্ছে কিন্তু ফলটা উল্টো। শুক্রের দশায় এরকমই হয়, আমরা ভাবি ভোগ করছি, কিন্তু ওই ভোগ করতে 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 শক্তি ক্ষয় হচ্ছে। এরপরেই শক্তিকারক গ্রহ রবির দশা আসে। রবি এসে কি করে? সেই শক্তিটাকে পুনরায় আমাদের মধ্যে সঞ্চারিত করে, আমরা আবার স্টেবিলিটি পেলাম। এবার শক্তিটা যখন স্টেবল হয়ে গেল, তখন আর শুক্রের দশা তো আগেই চলে গেছে, এবার আর ভোগে গেলাম না আমরা। ওই শক্তিটা নিয়ে কি করে সব কিছুকে ম্যানেজ করতে হয়, কি করে আমার শক্তিটাকে যথাযথ সঞ্চালনের মাধ্যমে সব কিছুকে কেয়ার করতে হয়, তার জন্য রবির পরেই দেখুন চন্দ্রের দশা আসে। এবার যখনই সকলকে নিয়ে ম্যানেজ করে কেয়ার করে চলছি, যেটার মধ্যে একটা সফটনেস আছে, তখন লোক আপনার আমার মাথার ওপরে এসে নাচতে পারে, ভাবতে পারে দুর্বল, এ একদম সফট, এ আবেগপ্রবণ, এ স্বপ্ন দেখছে, মানুষের জন্য করেই মরছে। তারপরেই যেই চন্দ্রের দশাটা চলে যায়, ওই সফট দশাটা চলে যায়, মঙ্গলদেব এসে সেনাপতি রূপে দাঁড়িয়ে যায় পুনরায় এনার্জি সঞ্চারের জন্য। এবার মঙ্গল যদি আপনাকে আমাকে অত্যাধিক এনার্জি দিয়ে দেয়, আপনি আমি টকবক করে ফুটে ওই নেতানো চন্দ্রের গ্রহের যে দশাটা চলছিল, সফট দশাটা, সেখান থেকে চাঙ্গা হতে শুরু করলাম। এবার ওই টাট্টু ঘোড়াটা নিয়ে আমরা জীবনে চলতে থাকি। চলতে চলতে যদি লাগামটা আমার হাতে না থাকে, তাহলে ওই টাট্টু ঘোড়ার যে এনার্জি, যেটা মঙ্গল দিয়ে দিয়েছে, ওইটাকে এরপরে আসে মায়াবী রাহুর দশা। রাহু যেহেতু মায়া, ওই এনার্জিটাকে রাহু যে কোনো কিছুকে সঞ্চালন করতে পারে নিজের মতো করে। ওই মঙ্গলদেব যে এনার্জিটা দিয়ে গেছে, ওটাকে নেগেটিভলি সঞ্চালন করে আপনাকে আমাকে নেগেটিভ পথে নিয়ে চলে যেতে পারে। আর মঙ্গলদেব যদি প্রপার এনার্জিটা মঙ্গলদেবের আপনি আমি পেয়ে থাকি বা গ্রহণ করে থাকি, তাহলে ওই পরবর্তী ক্ষেত্রে যে রাহুর দশা, সেটা উইথ শার্প মাইন্ড তাহলে ধুরন্ধর 1-2 হতে পারে। তার কারণ রাহু এমন একটা প্ল্যানেট যে একমাত্র সরভানু বুঝেছিল যে দেবতারা অমৃতটা নিয়ে কিন্তু পগার পার হয়ে গেছে আর আমাদের মদিরা দিয়ে যাচ্ছে। একমাত্র রাহু কেতু বুঝেছিল, সরভানু বুঝেছিল। সেই জন্য চন্দ্র সূর্যকে সাইড করে দিয়ে ব্যুরোক্রেসি, পুরো ধুরন্ধর সাইড করে দিয়ে চন্দ্র সূর্য সেজে বসে পড়েছিল দেবতাদের পংক্তিতে। ভাবুন বিষয়টাকে। সুতরাং এনার্জিটাকে
পজিটিভলি রাহু কাজে লাগাবে না নেগেটিভলি কাজে লাগাবে, মঙ্গলের দশার যে এনার্জিটা আপনি আমি পেলাম সেটাকে আপনি আমি কীরকম করে ধারণ করে রেখেছি তার উপর নির্ভর করছে রাহুর দশাটা কেমন যাবে। এবার ওই এনার্জি নিয়ে রাহু যদি নেগেটিভ কর্ম করে, রাহুর কাজই তো নেগেটিভ করা, যদি আপনি ওকে লাগাম ছাড়া ঘোড়াটা দিয়ে দেন ও সবসময় কেমন ফ্লেজ করবে। যদি শটে শটটাং দুর্বুদ্ধি ব্যবহার করে যদি কোনো কাজ হাসিল হয়ে যায়, রাহু তো ফ্যান্টাস্টিক, সেটা করতেই ভালোবাসে, ফ্যান্টাস্টিক করবে। এবার রাহুর দ্বারা যাবতীয় কিছু ধরুন দুষ্কর্ম হলো, এর পরবর্তী ক্ষেত্রে যে দশা পিরিয়ড আসলো সেই দশাটা কিন্তু দেখুন ঠিক তার বিপরীত, বৃহস্পতির দশা, যিনি কিসের কারক? ন্যায়, বিদ্যা, প্রজ্ঞা, জ্ঞানের কারক, নৈতিকতার কারক। সুতরাং রাহুর যে কেমোফ্লেজ, রাহুর যে জিগজ্যাগ ওয়েতে শটে শটটাং পদ্ধতিতে কেমোফ্লেজ করে বোকা বানিয়ে সব কিছু হরণ করার প্রবণতা, সেইটা যেই বৃহস্পতি দশা ঢুকবে তখনও যদি আপনার আমার মধ্যে ওই প্রবণতা থাকে, বৃহস্পতি কিন্তু ওটাকে টিউন করা শুরু করবে। কারণ দশা তো বৃহস্পতির, সে তো নীতির বাইরে যাবে না, সে নৈতিকতার বাইরে যাবে না, সে প্রপার রুলিং জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার বাইরে যাবে না। কিন্তু রাহু তো ওসব বোঝে না, রাহু তো নেগেটিভ বোঝে। সুতরাং রাহু দশা যেহেতু ছিল, তার ইনার্সিয়া যদি চলতে থাকে, বৃহস্পতির পিরিয়ডে সব ওই রাহুর নেগেটিভিটিগুলো পর 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 সে গায়ে অ্যালার্জি হলে যেরকম বড় বড় ফুটে ওঠে, ওরকম আমার আপনার জীবনে ফুটে উঠতে থাকবে। আর যদি রাহুর দশাটায় যা ভুল করেছি ভেরি সরি, বুঝতে পারেনি, রাহুর আন্ডারে চলে গিয়েছিলাম, ক্ষমা করুন বৃহস্পতিদেব, আপনার আন্ডারে এসে সঠিক পথে আসব, যদি আমরা সেই ডিভোশনে বৃহস্পতিদেবের দশাটাকে কাটাই, তাহলে কিন্তু আবার আমাদের জীবন ওই নেগেটিভটা ধীরে 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 চলে গিয়ে আস্তে আস্তে পজিটিভিটি গ্রো করতে থাকবে। যখনই বৃহস্পতির দশায় পজিটিভিটিটা গ্রো করলো, এর পরবর্তী ক্ষেত্রে ন্যায় নৈতিকতা শিখে গেছি, এর পরবর্তী ক্ষেত্রে বিচারকের সামনে গিয়ে উপস্থিত হতে হলো দশা শনির। শনি মানেই কি? স্লো, মন্থর। বিচার কি একদিনে হয়? যতই ফাস্ট ট্র্যাক কোর্ট কখনো কখনো জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা খোলেন, তাতেও কিন্তু 24 ঘন্টায় কোনো বিচার হয় না, 2, 4, 5, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস লাগে, মিনিমাম 6 মাসও লেগে যায় ফাস্ট ট্র্যাকেও। সুতরাং শনিদেব মানেই কি? ধীরে চলা, স্লো, মন্থর, কিন্তু নীতিবাগীশ। পজিটিভিটি যদি তুমি বৃহস্পতির দশায় ক্যারি ফরওয়ার্ড করো, শনি আলটিমেট তোমাকে জয় তিলক দিয়ে বলবে, ঠিক আছে তুমি জয়ী হয়েছ, তোমার নেগেটিভিটি রাহুর দশায় যা নিয়েছিলে সেটাকে সরিয়েছ, বৃহস্পতির দশায় তুমি পজিটিভ আহরণ করেছো, তার জন্য তোমাকে আমি বেশি জেল হাজতবাস দিলাম না, অল্প কিছু জরিমানা করলাম, তোমাকে এই প্রাইজটা দিলাম যে পরবর্তী ক্ষেত্রে তুমি আবার দারুণভাবে এগোতে পারবে। ওই যে প্রাইজটা পেলো, তারপরেই দেখুন শনির দশা, শনি মোস্ট স্লো প্ল্যানেট, তারপরেই দশা আসে দেখুন বুধের, মোস্ট ফাস্টেস্ট প্ল্যানেট। দেখেছেন কম্বিনেশনগুলো? এত তলিয়ে ভাবেনই না আপনারা, তার কারণ এই 20 যোগ 19 যোগ 18 যোগ এই নিয়েই ভাবেন জ্যোতিষ। মাতারার পেছর পায়ে আর কালির পায়ে ফুলবেল পাতা ফেলে ভাবেন ওটাই জ্যোতিষ। কি করে কারণ কোন প্রকারের পুজোয় গেলে অ্যাকচুয়ালি দেয়া যায় মাতৃশক্তিকে, সেটা পজিটিভ ওয়েতে টিভির পর্দায় দেখানো হয় না বলেই কোনো এমপি বলে ওই তো হিন্দুদের মা কালী মদ খান, মাংস খান। তার বোধ নেই, তিনি নির্বোধ হতেই পারেন, কিন্তু দেখিয়েছি কারা? তাকে দেখিয়েছি তো আমার আপনার মতো অজ্ঞানীরা, যারা বুঝেই না মা কালীকে কারণটা কি দিচ্ছি, কারণটা কি অ্যাকচুয়ালি। ওটা কি খালি কিছু দেশি বা বিলিতি মদের বোতল? বোধই নেই। কারণের অ্যাকচুয়াল কারণ কি সেটাই তো জানি না, যার ফলে এই কথা শুনতে হয় হিন্দু ধর্মাবলম্বী লোকদের। আমি তো যিনি বলেছেন তাকে দোষ দিই না কখনো, তিনি তার বোধ নাই থাকতে পারে, 2-4টে ইঞ্জিরিতে ফটফট ফটফট করে কথা বললেই সবাই সব কিছু জানে না, বোঝে না। কিন্তু তাকে যতটা সে তার বোধগম্যী আছে, তাকে প্রদর্শনটা কে করেছে? আপনি আমি। কারণ আপনি আমি ভাবি ওটাই বোধহয় আধ্যাত্মিকতা,
আর ওটাই বোধহয় জ্যোতিষ। কিন্তু জ্যোতিষ, ঈশ্বর প্রেরিত জ্যোতি, সেটাকে যদি আমরা নিজেদের জীবনের মধ্যে যদি একদম সম্পৃক্ত না করি, তাহলে আলটিমেট কি আমরা জ্যোতিষ শাস্ত্রকে মান্যতা দিচ্ছি? ভাবার সময় কিন্তু শিওরে বৃষ্টি একটা কথা বলতে বলতে বলছিল, যাক সামনের মঙ্গলবার 14 তারিখ পয়লা বৈশাখের আগের দিন আমরা অনুষ্ঠান পাবো। বৃষ্টি মনে মনে আনন্দ করছিল। হ্যাঁ, আনন্দ করার মতোই ব্যাপার, তার কারণ তারপরের দিনই পয়লা বৈশাখ। সুতরাং নতুন সৌর বছর বঙ্গাব্দ 1433 কি বয়ে আনছে, অবশ্যই সামনের মঙ্গলবার আমি বৃষ্টি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। তার আগে সম্ভবী আসছে আগামী 10ই এপ্রিলই সন্ধ্যেবেলায় সেই এপিসোড আপলোড হবে। অলরেডি 2টো এপিসোড আমি নতুন বঙ্গাব্দ বা নতুন সৌর বছর নিয়ে করে ফেলেছি সম্ভবী অ্যাস্ট্রোর জন্য, এডিটিং পার্ট চলছে। 10 তারিখ ফার্স্ট এপিসোড আপলোড হবে। যারা সম্ভবী অ্যাস্ট্রো সাবস্ক্রাইবার চোখ রাখেন তারা তো আগেই শুনে ফেলবেন একটা পার্ট অন্তত, তারপরে এখান থেকেও বলবো, সামনের মঙ্গলবার অবশ্যই বলবো। কিন্তু জ্যোতিষ শাস্ত্রটা কি সেটাই সম্ভবী অ্যাস্ট্রে বারবার বলার চেষ্টা করি। 20 বছরের এই বোকা তেপায়া ক্যামেরাটার সামনে দাঁড়িয়ে কথা বলি। আমি একটাই পন্থায় বিশ্বাসী, সোজা চলো, শাস্ত্র যা শিখিয়েছে। কেউ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এবার আমার একদম কেতু থেকে বুধের দশা সব আমার শেষ করে দেবে, সঙ্গে বৃষ্টিরও বেচারি শেষ হবে। তাড়াতাড়ি বৃষ্টি হ্যালো করে ফেলো। একদম। কে আছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, আমার নাম মৃণাল ভৌমিক। আমি স্যারের খুব ভক্ত। স্যারের ইউটিউব চ্যানেল দেখি, কারণ ওনার যে লজিক থাকে বিজ্ঞানের আলোকে যে জ্যোতিষ, এটা সত্যি করে শেখার মতো। মানে উনি তন্ত্রমন্ত্রে টোটকার ব্যাপারে জানেন না, একদম লজিক দিয়ে যে শেখান, এটা আমাদের একদম শোনার মতো। মন দিয়ে সবসময় শোনার শেখা উচিত সবসময়। তাই জন্যই আমি থ্যাংক ইউ। বলুন কার জন্যে? স্যার আমি নিজের জন্যই জানতে চাই, আমার নিজের ব্যাপারে। বলুন, ডেট অফ বার্থটা বলুন স্যার। 1 সেপ্টেম্বর 1982। 1 সেপ্টেম্বর 1982। সময় দুপুর 12:53। দুপুর 12:53। বছরটা ভালো, কারণ এক সংখ্যায় জন্মের লোকেদের এমনিই ভালো, এক সংখ্যার বছর। আর 1 সেপ্টেম্বরের লোকেদের কেমন সেটা আমার সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবেই দেয়া আছে, আশা করি শুনেছেন, সেখানে তো ভালোই বলেছি। তাই জন্য আমি সবসময় আপনার একদম পরম ভক্ত। থ্যাংক ইউ। বলুন কি জানতে চান? বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। বলুন কি জানার আছে? আমার আর্থিক অবস্থা বিগত বছরে খুবই মাথা তুলে একদম দাঁড়াতে পারছি না। আমি কি জীবনের সৎপথে একটু মাথা তুলে বেঁচে থাকতে পারবো? কি করেন আপনি করেন কি? স্যার আমি মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা চাকরি করতাম, চাকরিটা চলে গেছে। তারপরে আমার অনেক দৈন্য চলছে, মা সম্প্রতি মারা গেছে, আর্থিক অবস্থা খুব টানাপোড়েন চলছে। তা সেটাই একটুখানি আমি বেঁচে থাকার মতো একটু সৎ পথে থাকতে চাই। একদম সৎ। আপনি অসৎ পথে যেতেই পারবেন না। আপনি যদি রাত্রিবেলা আজকে ঘুমিয়ে ভাবেন কাল থেকে আমি মোটামুটিভাবে পৃথিবীর সব থেকে অসৎ হব, এখনো অবধি যা অসৎ আমি চিনি আর কি, তা সবাইকে জড়ো করে যা তৈরি হয় সেটা আমি হব, সম্ভবই না আপনার দ্বারা। কারণ আপনার জন্ম ছকই সেটা না। আপনার কৃপা। আমার কৃপা না, আপনার জন্মছকের কৃপা। ভগবান সেই কৃপা দিয়ে আপনাকে মায়ের পেটে ঢুকিয়েছিলেন। অতএব অসততার কোনো জায়গা এই জন্মছকে নেই, ওটা আপনার দ্বারা হবে না। রোজগার এখানে যথেষ্ট আছে, খালি যেটার সমস্যা সেটা হচ্ছে ওয়েলথের জায়গায় সমস্যা, ইনকামের সমস্যা নয় কিন্তু। আচ্ছা স্যার, ঠিক আছে, ওই জায়গাটাকে একটু পজিটিভ ওয়েতে ম্যানেজ করতে পারলে জন্মছক ফ্যান্টাস্টিক। সামনের এই যে জুন মাসের 2 তারিখ থেকে বৃহস্পতিদেব কর্কটে ঢুকবে, ওখান থেকে বল্লে বল্লে সময় শুরু হয়ে যাবে। চিন্তিত একটুও হবেন না, ফ্যান্টাস্টিক জন্মছক আছে আপনার। বাদবাকি কথা সামনাসামনি হবে, তখন আসুন। ছক কিন্তু ভালো, এইটুকুনি বলতে পারি। খালি ওয়েলথ কর্নারটা পচা, যার ফলে এই হ্যাজার্ডগুলো হচ্ছে, এর বাইরে কিচ্ছু না। একদমই তাই। আর আমাদের অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ, আপনাদের সকলকে বিদায় জানাতে হচ্ছে। বড় কম সময়, এত কম সময় অনুষ্ঠান হয় না দা। আচ্ছা, বেশ, কিছু করার নেই, সময়ের গণ্ডিতে সবাই আমরা বাধা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।